ষষ্ঠ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে কমিশন। কাল শেষ হচ্ছে প্রচারণা। এখনো চলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ। সোমবার ভোরে আবারও শুরু হবে আগুন নেভানোর কাজ। বিপুল ক্ষতির আশঙ্কা। গাজীপুরে দুর্ঘটনার প্রভাব কাটেনি। শিডিউল বিপর্যয়ে লন্ডভন্ড রেলের সেবা। স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তি। মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার। আরও 4 দিনের রিমান্ডে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ডিবির। এবং চট্টগ্রামে দ্বিতীয় টি-20তেও টাইগারদের জয়। জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে 2-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সংবাদ রাতে একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল। শেষ মুহূর্তে জোর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। তবে বেশিরভাগ জায়গায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। আচরণ ভঙ্গে প্রায় প্রার্থী সমর্থকরা জড়াচ্ছেন সংঘাতে। এমপিদের বিরুদ্ধে রয়েছে প্রভাব বিস্তারের অভিযোগ। নির্বাচন কমিশন বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নূপুর মাহমুদ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। শাহাদাত হোসেন তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার তবে আয় বিবরণীর বিষয়ে উল্লেখ ছিল বলে দাবি জানান শাহাদাত হোসেন। এ নিয়ে আপিল করবেন তিনি। আপিল করব আবার। কিছুদিন আগে ভিডিও দিয়েছিলেন ওই মামলাতে মনে হয় বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং প্রভাব বিস্তারের অভিযোগ। স্থানীয় সাংসদের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বাকেরগঞ্জে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তারা আমাদের কর্মীদেরকে ডেকে ডেকে ভয় দেখাচ্ছেন। রিটার্নিং অফিসার হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ থাকার কথা, আশা করি সেই পরিবেশ আছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। পিরোজপুর সদর সহ নাজিরপুর ও ইন্দুরকানীতে তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা বলছেন যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা। আমরা এরকম একজন প্রার্থী চাচ্ছি যে প্রার্থী সাধারণ মানুষের কথা বলবে। একজন নম্র ভদ্র সাধারণ ক্যান্ডিডেটকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ, সংঘাত, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলা। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। উপজেলায় প্রার্থীদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের তো এত হ্যান্ডস নাই যে সে প্রতিটা আচরণবিধি লঙ্ঘন প্রতিটা পয়েন্ট সে মনিটর করবে। নির্বাচন কমিশন সকল বিষয়টা মনিটর করে মাঠ প্রশাসনের আমাদের যারা আছে তাদের মাধ্যমে। কোনো সংবাদপত্রের ভিত্তিতে সেটা আর একবার ক্রস চেক না করে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা গ্রহণ করে না। আগামী 8 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতেই উপজেলা নির্বাচনে প্রতীক দেয়নি আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতেও দলের এই সিদ্ধান্ত। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে উঠে আসে বৈশ্বিক টালমাটাল পরিস্থিতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে সরকার চাপে আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য
দ্রব্যমূল্য চাপের মুখে। এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে। তিনি জানান, মন্ত্রী এমপি স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত। যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ নেই, এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা নীতিগত প্রশ্নে একথা বলেছি, আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার, এটা আইনগত কোনো ব্যাপার না, আমরা নীতিগত প্রশ্ন। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সত্য বললে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের কবলে পড়ে গণমুখী চরিত্র হারিয়েছে গণমাধ্যম। ফ্যাসিবাদের পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই, বাংলাদেশকে টিকে রাখতে চাই, আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা ফেরাতে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষে শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকে, স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে নিরাপদ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হলে জনগণের সংকটের সমাধান হবে না। আজকে ওবায়দুল কাদের বলেন বিশ্বের দামের কারণে নাকি বাংলাদেশের নাজেহাল অবস্থা। আমরা বলি যে আজকে ব্যাংকগুলো যে আপনার লোকরা চুরি করছে, এই টাকাটাকে ফেরত দিচ্ছেন, এটা কি বিশ্বের ওইরা মানা করছে? হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। আজকের মানুষের আমার পকেটের টাকা আপনি কাইটা দিতেছেন, তারপরে বলেন মানুষ বলতে পারবে না। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7ই নির্বাচনের দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এইখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। রাজধানী ঢাকার মতো উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগ করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 28 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকার আগুন। বনের কয়েক একর এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তবে সন্ধ্যা হওয়ায় অগ্নি নির্বাপনের কাজ বন্ধ রাখা হয়েছে। সোমবার ভোর থেকে আবারও শুরু হবে আগুন নেভানোর কাজ। বাগেরহাট থেকে এস সোহানের তথ্য ছবিতে শুভশ্রী রায় রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, কিন্তু নেভানো যাচ্ছে না সুন্দরবনে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আপ্রাণ, কিন্তু পানির উৎস কাছাকাছি না থাকায় এই অভিযানে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। পানি স্বল্পতায় আগুন নেভাতে কৌশল বদলেছে যৌথ দল। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পানি এনে ছিটানো হচ্ছে। তাদের আশা দ্রুতই নেভানো যাবে আগুন।
গতকাল দুপুর ৩টায় আগুন লাগলেও ঝুঁকি বিবেচনায় গতরাতে অগ্নি নির্বাপন কাজ স্থগিত থাকে। রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। পরে তাদের সহযোগিতায় যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী দুটি পৃথক দল। আমরা স্টারভেশন পদ্ধতিতে আগুনটা মানে ঘিরে রেখেছি এবং আস্তে আস্তে আমরা ফরওয়ার্ড হচ্ছি। তো এই যে স্টারভেশন পদ্ধতিতে যে আমরা আগুনটা নিভাচ্ছি, এই ভিতরে উপর থেকে যে পানি দিচ্ছে, এটা আমাদের উপকার হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি। সুন্দরবনে প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে ৩০ থেকে ৩৫ জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জায়গায় আগুন লাগছে, ধরেন নিম্নত 50 বিঘা। এই যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠা সম্পূর্ণ গাছ ধরে যেতেছে। আগুন নিভাচ্ছে, এই যে দেখেন, এই যে আশেপাশে নিভেই গেছে, তারপরও ধাউ ধাউ করে নিচ থেকে আবার আগুন জ্বলছে। এখন পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করেছি। তাদেরকে বলেছি আমরা আগামী ৭ কার্য দিবসের মধ্যে বিস্তারিত তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২০২১ সালে ৩ মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে ৩ একর বনভূমি পড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। শিডিউল বিপর্যয়ে বিপর্যস্ত ট্রেনের সেবা। রেল কর্তৃপক্ষ বলছেন, গাজীপুরের দুর্ঘটনার প্রভাবে উত্তরবঙ্গগামী সব ট্রেন কয়েক ঘন্টা বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফজলে আদিত্যের রিপোর্ট। টানা ৩১ ঘন্টা প্রচেষ্টার পর সম্পূর্ণভাবে উদ্ধার হয়েছে গাজীপুরে দুর্ঘটনায় কবলে পড়া সকল ট্রেনের বগি। তবে দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চলার প্রভাব পড়েছে ট্রেনের শিডিউলে। বেশিরভাগ ট্রেনই কমলাপুর স্টেশন ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ৬টায় আমার গাড়ি ছিল ধূমকেতু, এবং কয়টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ছেড়ে যাবে সেটাও তারা বলতে পারেনি। তো অলরেডি ৩ ঘন্টার মতো লেট হয়ে গেছে, কিন্তু এখনো ট্রেনের কোনো খোঁজ নেই। আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি, বাচ্চা নিয়ে সকাল থেকে বসে আছি। কাল 6:30 আসছি আমি, 11 সিন্ধু প্রভাতী যাত্রী, কিশোরগঞ্জ যাব। এখন পর্যন্ত আমাদের ট্রেনের কোনো খবর নেই। কিশোরগঞ্জ 11 সিন্ধুরে যাবো 7:15 লেখা, কিন্তু অনেক 12টা বেজে যেতেছে, অন্তমাত কোনো ট্রেন আহনেরও খবর নাই, সারানোর খবর নাই। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১১টা পর্যন্ত কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ৭১ এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেসে শিডিউল বিলম্বিত হয়েছে। যত দ্রুত আমাদেরকে ইনফর্ম করা হোক, যদি কখন যাবে সেই শিডিউলটা দেওয়া হয়, আমরা হয়তো অপেক্ষা করব। যদি দেরি হয় তাহলে অন্য উপায়ে আমরা চলে যেতে চেষ্টা করব। এখন যে বাচ্চা নেই, যে আমরা কতক্ষণ ধরে ঘুরতেছি, তারপরে মনে হয় এতক্ষণ গরমে বাচ্চা বিরক্ত হইতেছে, বাইরেও সহ্য করতে না, ভিতরেও সহ্য করতে পারে। এখন এই বাচ্চাটা কতক্ষণ আমরা অপেক্ষা করবো? সকাল 8:30টায় ট্রেন, আমরা সকাল 5টায় এখানে উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো কেউ খবর দেয় না, বলে না যে কখন ছাড়বে, কি অবস্থায় আছে, কোনো তথ্য দেয় না। উত্তর পশ্চিমাঞ্চলে যে সকল ট্রেন গাজীপুর হয়ে যায় সেগুলো শিডিউল বিপর্যয় হয়েছে। এটি সমাধানে কাজ চলছে। শীঘ্রই ট্রেনের শিডিউল যথাযথ সময়ে আসবে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। গতকালকে থেকে আমাদের আস্তে আস্তে দূরত্ব কমে আসছে। আমাদের যে ট্রেনগুলো অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চল যে ট্রেনগুলো আপনার জয়দেবপুর হয়ে যায় চলাচল করে, সেই সকল ট্রেনে কিছু কিছু ট্রেন আপনার 4-5টি ট্রেন বিলম্বে চলাচল করছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে। এখন 2টো ট্রেন বিলম্বে আছে। আশা করছি আগামীকালকে আমাদের সবগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। টানা দাবদাহের পর স্বস্তি ফিরেছে জনজীবনে, কমতে শুরু করেছে তাপমাত্রা। আগামী 1 সপ্তাহ জুড়ে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা। জালিয়াতি ও প্রতারণা সহ নানা অভিযোগে গ্রেফতার মিল্টন সমাদ্দার মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকেও জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। তবে মিল্টনের কাজে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয় আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে। মিল্টনের উত্থান কিভাবে, অর্থের উৎস কি, কিভাবে সে দরিদ্র মানুষ সংগ্রহ করত এবং কেনই বা তাদের টর্চার সেলে এনে পেটাতো, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মিঠু হাওলাদারকে।
তবে ব্রিফিংয়ে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য পেয়েছে বলে জানান ডিবির মুখপাত্র। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মৃত ব্যক্তির মৃত্যু সনদ লেখায় মিল্টন তার স্ত্রীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান হারুনুর রশিদ। প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজবেন্ড তো তার হাজবেন্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন, তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়, এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? তবে মিল্টনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন মিঠু হাওলাদার। যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি বলতে পারিনি কিছু, কারণ আমি কিছু জানি না। জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড শেষে মানব পাচার মামলায় আরও 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহের পর টানা বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে। এই বিষয়ে জানতে শাহবাগে যুক্ত হচ্ছে আমাদের রিপোর্টার আছেন সেখানে মাজহারুল ইসলাম। মাজহার, টানা বৃষ্টি তো চলছে, তো জনগণ কি বলছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে টানা তাপদাহে মানুষের মনে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছিল, সেটি কিন্তু গত বৃহস্পতিবারে প্রথমবারের বৃষ্টি পড়ে সেদিকে মানুষ কমে গিয়েছিল। বৃহস্পতিবার পরে রাজধানীতে 2 দিন বৃষ্টি না থাকলেও রাজধানীর বাইরে কিন্তু বৃষ্টি ছিল। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর অর্থাৎ রাত 10:30টার দিকে কিন্তু রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে, এবং বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে মানুষের মনে কিন্তু এক ধরনের স্বস্তি শুরু হয়েছে, এবং তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল এই তাপদাহকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বৃষ্টিতে সেটা কিছুটা কমেছিল। বৃহস্পতিবার বৃষ্টির পরে শুক্র এবং শনিবার বৃষ্টি না হয় আবার কিন্তু মানুষ সেই বৃষ্টির আশায় ছিল। অবশেষে মানুষের সেই প্রত্যাশিত বৃষ্টি আবারও এসেছে। আজকে রাত 10:30টার পরে কিন্তু সেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা রাজধানী ঘুরে মানুষের সাথে কথা বলে মানুষের অভিব্যক্তি যেটা জানতে পারলাম, এই প্রত্যাশিত বৃষ্টির জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন। আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে এটি শুধু বৃষ্টি না, এই শিলা বৃষ্টি কিন্তু রাজধানী জুড়ে হয়েছে, অর্থাৎ বৃষ্টির সাথে শিলা হয়েছে, যার ফলে এটাকে আমরা বলতে পারি শিলার বৃষ্টি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বিদ্যুৎ চমকাচ্ছে, এবং মানুষ যারা অফিসগামী মানুষ যারা প্রয়োজনে বের হয়েছিলেন তারা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তাদের বাসায় পৌঁছাতে রীতিমতো ব্যাঘাত, মানে তারা বিপদে পড়েছেন এবং তাদের এক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু এরপরেও তাদের মনে একটা স্বস্তি আছে, কারণ এই প্রত্যাশিত বৃষ্টিটার জন্য তারা অপেক্ষা করছিলেন। আপনি জানেন যে বাংলাদেশের 76 বছরের ইতিহাসে পুরো এপ্রিল জুড়ে আমাদের তীব্র তাপদাহ সহ্য করতে হয়েছে, এবং জনমনে কিন্তু একটা ব্যাপক অস্বস্তি তাদের মনে বিরাজ করছিল, সেই বৃষ্টির জন্য কিন্তু অপেক্ষা করছিল। রাজধানী ঢাকায় গত 2 দিন বৃষ্টি না হলেও রাজধানীর বাইরে কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া অফিস যেটা বলতেছিল যে এপ্রিল মাস জুড়ে যে ধরনের যে পরিমাণ তাপপ্রবাহ ছিল, মে মাস শুরুতেই কিন্তু তারা বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল, এবং সেটিই কিন্তু হলো। অর্থাৎ মে মাসের আজকে 5 তারিখ আজকে, অর্থাৎ 5 তারিখ থেকেই কিন্তু তীব্র বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং ভারী বৃষ্টি হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে লোকজন রাস্তার যেখানে একটু বৃষ্টি পড়ে না তারা সেখানে ফ্লাইওভারের নিচে দাঁড়ানোর চেষ্টা করছেন, অর্থাৎ বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এরপরেও তাদের মনে স্বস্তি আছে, এবং আমরা অনেকে বৃষ্টিতে ভিজতেও দেখেছি, যদিও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এটা নিয়ে তাদের একটু ভয় আছে, কারণ আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে বজ্রসহ বজ্র বৃষ্টিপাত হতে পারে, এবং আমরা কিন্তু সেটাই দেখছি যে বজ্রসহ বজ্র বৃষ্টিপাত হচ্ছে। এবং তারা যেটি বলেছে যে বাংলাদেশে বজ্রপাতের একটা ভয়ও আছে, আশঙ্কাও আছে, যে কারণ প্রতি বছর বজ্রপাতে বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। এই বজ্রপাত থেকে বাঁচার জন্য কিন্তু আবহাওয়া অফিস কিছু নির্দেশনা আছে। আবহাওয়া অফিসের যেমন তাপদাহকে কেন্দ্র করে নির্দেশনা ছিল, একই সাথে এই যে তীব্র ঝড় এবং বৃষ্টি, এই বজ্রপাত থেকে বাঁচার জন্য কিন্তু আবহাওয়া অফিস মানুষকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী যারা বাহিরে বের হচ্ছেন, আমরাও তাদের
মিডিয়ার মাধ্যমে জানতে চাই তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে বের হয় এবং সব মিলিয়ে মানুষের মনে যে স্বস্তি এসেছে এই বৃষ্টির মাধ্যমে আমরা কিন্তু সেটিই দেখতে পাচ্ছি এবং সবারই প্রত্যাশিত ছিল এই বৃষ্টিটা, সেই প্রত্যাশিত বৃষ্টি মানুষের মনে স্বস্তি নিয়ে এসেছেন। এবং নর্মালি আমরা যেটা দেখি মে মাস জুড়ে যে পরিমাণ বৃষ্টি হয় হয়তোবা সামনের দিনগুলোতে আবার সেই প্রত্যাশিত বৃষ্টি চলমান থাকবে, এমনটাই কিন্তু প্রত্যাশা সবার। অর্থাৎ তাপদাহের সে অস্বস্তিতে তারা আর ফিরে যেতে চান না, তারা এই স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করছেন এবং সেটি তারা পেয়েছেন এবং সব মিলে জনমনে একটি স্বস্তি ফিরে এসেছে। এই ছিল রাজধানী শাহবাগ থেকে বৃষ্টি সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুইক রেন্টালের নামে প্রতি বছর 26,000 কোটি টাকা বাড়তি খরচ করলেও কোনো সুফল মিলছে না। সংসদে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। আর বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকার যে 10 দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সাথে একীভূত করার চেষ্টা করছে, সেখানে 10 দুর্বল ব্যাংক মিলিয়ে একটি ব্যাংক করলে অর্থনীতিতে সুফল বয়ে আনবে। ওই যে দায় মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি, এই দায় মুক্তি চুক্তিটা দয়া করে উদ্র করে এই যে বসে বসে মানে দেওয়া হবে বিদ্যুৎ যদি উৎপাদন নাও করে, এই চুক্তি জনগণের সাথে বাতিল করেন। বাতিল করে বিদ্যুৎ দিলে, যেমন আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা বিল দেই, ঠিক ওই সমস্ত কোম্পানিকে বিদ্যুৎ দিলে তাহলে বিল দিবেন। বর্তমানে আমাদের যে ডিফল্ট লোন আছে সেটা প্রায় 1,43,000 কোটি টাকা, এবং এই 10টা ব্যাংককে যদি আমরা একীভূত করে এর যে লাইবিলিটি আছে কোনো ট্রান্সফার করতে পারি, তাহলে এটা 1 লক্ষ কোটি টাকার নিচে আসবে। সংবাদ রাতে আরো থাকছে। নিষেধাজ্ঞা শেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে পড়তে শুরু করেছে দাম, খুশি সাধারণ ক্রেতারা। ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তোলার পর বাংলাদেশের আমদানিকারকরা এখন গ্রহণের অপেক্ষায়। বাংলাদেশি আইপি পেলেই বন্দরে পেঁয়াজ ঢুকবে বলে জানিয়েছে ভোমরা সিএনএফ। ভারতীয় পেঁয়াজ আসা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে খাতুনগঞ্জে যে পেঁয়াজ 60 থেকে 65 টাকা বিক্রি হতো, আজ সে দেশি পেঁয়াজ 55 থেকে 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 5 মাস ভারতীয় রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে পেঁয়াজ আমদানিতে যে অচল অবস্থা বিরাজ করছিল, তা আজ ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ভর্তি 3টি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে প্রাণ ফিরে পেল। 3 দিনে বন্দর দিয়ে প্রায় 80টির বেশি পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে। প্রতিটি ট্রাকে 20 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ থাকে। এই হিসেবে রোববার 80 টন পেঁয়াজ ঢুকে দেশে। আমরা সিএনএফ যারা আছি, আমদানিকারক আছি এবং যেসব কর্মচারীরা আছে স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত। পেঁয়াজ ঢুকলে আমরা খুব খুশি এবং এখানকার সিএনএফ এজেন্টরা খুব খুশি। এখানে আপনার 3-4 হাজারের মতন আপনার লেবার শ্রমিক আছে, তারা খুব খুশি। অত্যন্ত খুশির খবর, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের জন্য, এর বাইরে সাধারণ জনগণের জন্য। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় ভোমরা স্থলবন্দরের কার্যক্রমেও ফিরেছে প্রাণ। হাজারো শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্যে বন্দরটি সচল হয়ে ওঠে। আমরা আশা করছি যে কালকে থেকে আরও বেশি পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকবে এবং বাংলাদেশের যে চাহিদা ইন্ডিয়া থেকে পূরণ হয় পেঁয়াজের, সেটি আমরা আগামী সামনে যে আমাদের কুরবানির ঈদের যে চাহিদা থাকে, সেটি আমরা এই আমদানি শুরু হয়েছে, তাতে আমাদের চাহিদা মিটবে। এদিকে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দিনাজপুরের হিলিতে ও চট্টগ্রামে কমেছে দেশি পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 10 টাকা। 1 সপ্তাহ আগে খাতুনগঞ্জে যে পেঁয়াজ 60 টাকা থেকে 65 টাকায় বিক্রি হয়েছিল, তা আজ বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। এই হিসেবে 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে অন্তত 7 টাকা। খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে পেঁয়াজ সরবরাহ অনেক বেশি, তাই বাজারে এখন পেঁয়াজের দাম কমেছে। এক ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিছে, সেই খবরটা শোনার পর থেকেই দেশি পেঁয়াজের বাজার মধ্যে 10 কমে গেছে। আমাদের দেশি পেঁয়াজও কমে গেছে, এখন আগে যেটা 60 টাকা বিক্রি করছে এখানে 55 থেকে 58 টাকা বিক্রি করছে। পেঁয়াজের দাম কমায় বাজারে কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় এই ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, রোববার সন্ধ্যায় নওগাঁর রানীনগর থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি করে 5 বিবির নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দাদরা এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, আহত হন আরও 4 জন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।